ভালোবাসেন আমাকে? ইয়াসের ভাবভঙ্গি পরিবর্তন হলো না তেমন, মুখটা আগের তুলনায় গম্ভীর হয়েছে আরো। ইয়াস কি তবে রাগ করলো কাসফিয়ার প্রশ্নে? ভালোবাসে না তাকে? দুবার একই কথা জিজ্ঞেস করলো কাসফিয়া। কি হলো, বলছেন না যে ভালোবাসেন না আমাকে? ভালোবাসার বয়স হয়েছে তোমার? বিয়ে করার বয়স হয়েছে আমার? কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্নে ভ্রু কুঁচকালো ইয়াস, রেগে বলল উপমাকে। মানে? বিয়ে করে এখন জিজ্ঞেস করছেন ভালোবাসার বয়স হয়েছে কিনা? ভালোবাসার বয়স না হলে তো বিয়ের বয়সও হয়নি আমার, অথচ আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছেন। কিসের সাথে কি মিলাচ্ছ উপমা? তুমি বিপদে পড়েছিলে বলেই আমি বাঁচিয়েছি। বিয়ে না করলে আমার বাড়িতে কোন পরিচয় নিয়ে যেতাম তোমাকে? মন খারাপ হয়ে এলো কাসফিয়ার। ইয়াস তবে ভালোবাসে না তাকে, তাহলে কেন এত খেয়াল রাখে তার? কিছুক্ষণ চুপ থেকে বলল আবারও ইয়াস, আফটার অল ইউ আর মাই রেসপন্সিবিলিটি। বিস্মিত নেত্রে ইয়াসের মুখ পানে তাকালো কাসফিয়া, প্রশ্ন করলো ওকে। কিসের রেসপন্সিবিলিটি? কে দিয়েছে আমার রেসপন্সিবিলিটি আপনাকে? একের পর এক প্রশ্ন করায় রাগ হলো ইয়াসের। বড়সড় ধমক দিয়ে চুপ করিয়ে দিল কাসফিয়াকে। চোখ ধরা ছলছল করছে কাসফিয়ার। হৃদয়ে জন্ম নেওয়া ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে মুহূর্তেই। মাথায় থাকা ফুলের গাজরা খুলে ফেলেছে গাড়ির জানালা দিয়ে। হাতের চুড়িগুলোও অন্য হাতের চাপে ভেঙে গেছে ওর। ইয়াস কি জানে অষ্টাদশীর মন জুড়ে তোলপাড় শুরু হয়েছে তার জন্য? তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে উপমার মন। অসুস্থতা কমেছে কৌশিকের, এখন হাঁটাচলা করতে সমস্যা হয় না খুব একটা। আল্লাহর অশেষ রহমতেই সুস্থ হয়ে উঠেছে সে। টানা 4 মাস পর বাইরে বেরিয়েছে কৌশিক। একটা হুইল চেয়ারে বসিয়ে তাকে ফ্ল্যাটের পুরো গার্ডেন ঘুরিয়ে দেখাচ্ছে ইয়ানা। হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে 1 সপ্তাহ হলো। বাড়িতে ইয়ানার আম্মু আব্বু ছাড়া আর কেউ থাকেন না। কৌশিকের ছেলেটাকে ওনারা খুবই পছন্দ করেন। হাসপাতালে থাকাকালীন কতদিন কৌশিকের খাবার বানিয়ে নিয়ে গেছে ইয়ানার আম্মু। সেই জন্যই সাহস করে ইয়ানা নিজের বাসায় নিয়ে আসলো কৌশিককে। এখানে থাকলে সে দেখাশোনা করতে পারবে ছেলেটার। বাইরের সুন্দর আবহাওয়ায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইয়ানা। কৌশিক চেয়ারে বসে মাথা ঘুরিয়ে তাকিয়ে ওর দিকে। এই মেয়েটাকে দেখলে ভীষণ অবাক হয় কৌশিক। কথায় নিজের পড়াশোনা, ক্যারিয়ার আর কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তা না করে মেয়েটা সারাদিন পড়ে থাকে ওর পেছনেই। ইয়ানা মেয়েটা যে তাকে পছন্দ করে বিষয়টা কৌশিকের অজানা নয়, কিন্তু নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কখনোই সাহস দেখায়নি ইয়ানাকে ভালোবাসার কথা বলতে। তবে আজকে যে ইচ্ছে করছে মেয়েটার সব ঋণ শোধ করে দিতে, এত ভালোবাসার প্রতিদানে তাকেও ভালোবাসা ফিরিয়ে দিতে। কৌশিককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো ইয়ানা, কি দেখছেন এভাবে? তোমাকে দেখছি ইনায়া। দেখার মতো কি আছে আমার মধ্যে? মুচকি হেসে বলল কৌশিক, তুমি প্রচুর বই পড়ো, তাই না? তা তো পড়ি। বই আমার শান্তি, আরেক শান্তি আপনাতে। কথাটা বলে দাঁত দিয়ে জিভ কাটলো ইয়ানা। লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। কি বলে ফেললো এক্ষুনি? কৌশিক মুখ টিপে হাসলো। ইয়ানা তাকিয়ে রইল ওর মুখ পানে। কৌশিক এবার বলল ইয়ানাকে, দেবদাস উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি আছে, পড়েছ নিশ্চয়ই। তবে বেঁচে থাকতে তোমাকে কোনোদিনই ভুলবো না। তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না। ইয়ানা নিষ্পলক চোখে তাকিয়ে আছে কৌশিকের মুখ পানে। ওর এমন কাব্যিক কথায় কি বুঝলো? ইয়ানা যেভাবে কৌশিককে ভালোবাসে, কৌশিকও কি তাকে ভালোবাসে ওভাবেই? ইয়ানার এমন চাহনি দেখে ভড়কালো না কৌশিক? মেয়েটা এমন করবে সে জানতো। মুস্কি হেসে বলল কৌশিক, তোমার দিকে তাকালে আমার চোখে শান্তি লাগে ইনায়া। এই চোখ দুটো কারণে অকারণে তোমাকেই খুঁজে বেড়ায় সারাক্ষণ। ইয়ানা দ্রুত গিয়ে কৌশিকের সামনে বসলো। ওর হাত দুটো ধরে উৎফুল্ল হয়ে বলল, ভালোবাসেন আমাকে? তা তো একটু বাসি। খুশিতে কান্না করে দিবে এমন অবস্থা ইয়ানার। এই কথাটা শুনবে বলেই তো সে অপেক্ষা করেছিল এতদিন। অবশেষে তবে সত্যি হলো ইয়ানার স্বপ্ন। কৌশিক প্রেম নিবেদন করলো তাকে।
ঘুমন্ত কাসফিয়ার পায়ের কাছে এসে বসেছে ইয়াশ। হাতে থাকা নুপুর জোড়া একবার নেড়ে চেড়ে দেখে যত্ন করে পরিয়ে দিল ওর পায়ে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল মনে মনে, রাগ করেছো অভিমানী? অপেক্ষা করো একটু, সময় আসলে আমি তোমার সব রাগ ভাঙিয়ে দিব, বুঝিয়ে দিব এই ইয়াসের মনে উপমা ব্যতীত অন্য কেউ নেই, ছিল না আর আসবেও না। কাসফিয়া কি শুনলো ইয়াশের কথা? হয়তো না। কাসফিয়া নড়ে চড়ে উঠতেই ওর ঘুম ভেঙে যাবে, তাই ইয়াশ চলে গেল রুম থেকে। বিছানার উপরে রাখা ফোনটাতে বারবার রিংটোন বেজেই কেটে যাচ্ছে। ইয়াশ মাত্রই আসলো রুমে। আশেপাশে তাকিয়ে খুঁজলো উপমাকে, রুমে কোথাও নেই সে। ব্যালকনি, ওয়াশরুম সব জায়গাতেই দেখলো, কিন্তু কোথাও নেই উপমা। মনটা চকচক করছে ইয়াশের। কোথায় গেল মেয়েটা? ফোনটা ফেলে রেখে সিঁড়ি বেয়ে নিচে গেল ইয়াশ। এ কি দেখছে ইয়াশ? আফিয়া আর ইয়াশের আম্মু সুফিয়া বেগম হেসে হেসে কথা বলছে উপমার সাথে। কিছুক্ষণ তাকিয়ে দেখলো ইয়াশ। কাসফিয়ার চোখ পড়লো ওর দিকে। ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। আনমনেই হাসলো ইয়াশ। এই মেয়ে সবার মন জিতে নিতে পারে সহজেই, যেভাবে জিতে নিয়েছে ওর রাগী মা বোনেরও মন। ইয়াশের নিশ্চিত হয়ে চলে গেল নিজের রুমে। বিছানার কাছটায় এসে হাতে নিল ফোনটা। কল দিল সেই নাম্বারে। ফোনের ওপার প্রান্তের মানুষটা কল রিসিভ করতেই বলল ইয়াশ, কৌশিক, কেমন আছে ইনায়া? আপাতত ভালো ভয় নেই তো আর? আছে। কৌশিক এখনো পুরোপুরি সুস্থ হয়নি ইয়াশ। কম হলেও আরো মাস তিনেকের মতো তো লাগবে। পায়ে আর মাথায় আঘাতটা বেশি লেগেছিল, সুস্থ হতে সময় লাগবে। ইয়াশের ফর্সা মুখটা মুহূর্তেই ঢেকে গেল অন্ধকারে। কৌশিক পুরোপুরি ভালো না হলে নিজেকে যে ক্ষমা করতে পারবে না ইয়াশ। অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল ওর জন্যই। একটা সুস্থ সবল ছেলে তার জন্য অসুস্থ হয়ে পড়েছিল হসপিটালের বেডে। দীর্ঘ শ্বাস ছাড়লো ইয়াশ। কানে আসলো ইয়ানার কথা। মেয়েটাকে পেয়েছিস? কার কথা বলছিস? যার জন্য পাগল হয়ে দেশে গেলি। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো ইয়াশের। কিছুক্ষণ চুপ থেকে বলল ইয়ানাকে, তাকে তো পেয়েছি। তুই জানিস মেয়েটাকে? জানি তো, মেয়েটা আমাদের ইয়াশের ড্রিম গার্ল। মেয়েটা কৌশিকেরই বোন। অবাকের স্বরে বলল ইয়ানা। কি, এটা কি সত্যি? ইয়াশ মিথ্যা কথা বলে না। মেয়েটা কি জানে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে? না, বলিনি আমি। মেয়েটা বড্ড অভিমানী। ওর প্রাণপ্রিয় ভাই আমার জন্য অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বেডে শুয়ে আছে জানলে ও হয়তো এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসাকে সে করুণা ভেবে ভুল করবে। ইয়ানাকে কথাগুলো বলে ব্যালকনি থেকে রুমের দিকে তাকালো ইয়াশ। পুরো রুমে কেউ নেই। উপমা হয়তো এখনো নিচেই আসে, এই ভেবে নিশ্চিত হলো সে। ইয়ানার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কেটে দিল ফোনের লাইন। অভিমানীর অভিমান হয়েছে। একটু একটু করে মনের মধ্যে জন্ম নেওয়া ভালোবাসা নিমিষেই শেষ হয়ে গেল তার। ছোট্ট মনটা ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় মানুষের অবহেলায়। ভাইয়ের পরে যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, যে যত্ন করে নিজ হাতে মেরে ফেলেছে কাসফিয়ার ভালোবাসাকে, কষ্ট দিয়েছে তাকে। কাসফিয়া ঠিক করেছে এখানে আর থাকবে না, চলে যাবে ইয়াশকে ছেড়ে। যে মানুষটা তাকে চায় না, ভালোবাসে না, তার কাছে কেনই বা পড়ে থাকবে সে? বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাবে বলে পা বাড়িয়েছিল কাসফিয়া। পায়ের দিকে তাকাতেই সুন্দর নুপুর জোড়া চোখে পড়ল ওর। অবাকের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল তার। বিড়বিড় করে বলল, আমার পায়ে নুপুর আসলো কোথা থেকে? দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াশ হাসলো উপমার কথায়। এ মেয়ে এত বোকা কেন? যার প্রতি রাগ পুষে রেখেছে সে যে মনে মনে তাকে ভালোবাসে সেটা কি জানে এই মেয়ে? ছাদে দাঁড়িয়ে আছে রোহি, পাশেই ইয়াশ। এতক্ষণ উজ্জ্বল আর ইয়াশ দাঁড়িয়ে গল্প করছিল এখানে। মাত্রই এসে উপস্থিত হয়েছে রোহি। উজ্জ্বলের জরুরি কাজ আছে তাই চলে গেছে ওখান থেকে। ইয়াশ চলে যাবে বলে পা বাড়িয়েছিল, তখনই দেখলো বাতাসের ফুলের টপটা পড়ে যাচ্ছিল মাটিতে। রুহি তার ঠিক পাশটায় দাঁড়িয়ে ব্যথা পাবে ভেবে ইয়াশ ওর হাত ধরে
টান দিয়ে সরালো ওখান থেকে। টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল রুহি। ইয়াস আগলে নিয়েছে তাকে দু হাতে। মেয়েটা নিষ্পলক চোখে তাকিয়ে আছে ওর দিকে। ইয়াসের কেমন যেন লাগলো বিষয়টা। রুহিকে তো সে বরাবরই নিজের বোনের চোখে দেখে এসেছে। ইয়াস চলে যেতে নিলেই বলল রুহি, আমাকে ভালোবাসা যায় না ইয়াস? আমি এতটাই খারাপ? রুহির এমন কথায় অবাক হলো না ইয়াস। মেয়েটার মনে যে তার প্রতি ভালোবাসা আছে এটা বুঝেছে অনেক আগেই। মাথা ঘুরিয়ে তাকালো রুহির দিকে, বলল, কে? তুমি ভালো রোহি, ভীষণ ভালো, কিন্তু আমার ভালোবাসা যে নির্দিষ্ট কারোর জন্য। সেই ভাগ্যবতী তোমার উপমা নিশ্চয়ই। চুপ রইল ইয়াস, তাকালো আকাশ পানে। কিছুক্ষণ পর বলল রুহিকে, তুমি তো অবুঝ নও রোহি। আমার হৃদয় জুড়ে অন্য নারীর বিচরণ জানার পরেও তুমি আমাকে চাইছো। পৃথিবীর কোথাও না কোথাও এমন কেউ আছে যে তোমাকে ভালোবাসবে, বুঝবে, আগলে রাখবে। আমাকে চেয়ে পাপ বাড়িও না, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। সেই মানুষটা তুমি হলে কি খুব ক্ষতি হতো ইয়াস? আমি যে চেয়েও মাথা থেকে সরাতে পারি না তোমাকে। আমি কি করব বলো? তোমাকে ভালো না বাসার উপায় বলে দাও, আমি আর ভালোবাসবো না তোমাকে। কথা নেই ইয়াসের মুখে। কি বা বলবে রুহির কথার উত্তরে? চুপচাপ মেয়েটা আজ নিজেকে ভেঙ্গে চুরে প্রকাশ করছে ওর কাছে। ইয়াসের মনে হলো ছাদের দরজার সামনে থেকে এক্ষুনি গেল কেউ। কে ছিল? উপমা নিশ্চয়ই। মেয়েটা শুনলো ইয়াসের পুরো কথা, নাকি অর্ধেক কথা শুনেই অভিমান বাড়ল তার প্রতি? ইয়াস চলে গেল ছাদ থেকে। ওর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো রুহি। দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো চোখ থেকে। বলল সে, তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার সারা জীবন থাকবে ইয়াস। হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আমাকে একটু ভালোবাসলেও তো পারতে তুমি। এই অপূর্ণতা নিয়েই তো মরতে হতো না আমাকে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে কাসফিয়া। ছাদে তখন গিয়েছিল ইয়াসকে খুঁজতেই। যখন ইয়াস আর রুহিকে এভাবে এতটা কাছাকাছি দেখলো, মনের মধ্যে কি হচ্ছিল কেবল কাসফিয়াই জানে। রুহির পাশে যে সহ্য হচ্ছিল না ইয়াসকে। রুহি বুঝি সেই ভাগ্যবতী যার জন্য কাসফিয়াকে সমানে অবহেলা করছে ইয়াস। কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠল কাসফিয়া। মনে মনে ঠিক করলো আজকেই সে চলে যাবে এখান থেকে, আর কখনোই আসবে না ইয়াসের সামনে। বারবার দরজায় ধাক্কা দিচ্ছে ইয়াস, ডেকে যাচ্ছে তার উপমাকে। উপমা কি তবে ভুল বুঝলো ইয়াসকে? ধৈর্যের বাঁধ ভেঙে গেল ইয়াসের। প্রচন্ড রেগে গেল এবার। ধমকের স্বরে বলে উঠল কাসফিয়াকে, তুমি কি দরজা খুলবে নাকি ভেঙে ফেলবো? আমাকে দরজা ভাঙতে হলে তোমার অবস্থা থাকবে না উপমা। চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছে নিল কাসফিয়া। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে। চলে যাচ্ছে দেখে ইয়াস ওর হাত ধরে আটকালো। রেগে বলল, সমস্যা কি তোমার? রাগে ফুঁসছে কাসফিয়া নিজেও। ইয়াসের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল কটমট কণ্ঠে, আপনার সমস্যা কি? কারণে অকারণে আমাকে ছুবেন না, ছাড়ুন বলছি। তরতর করে রাগ বাড়ল ইয়াসের। শক্ত করে কাসফিয়ার হাত চেপে ধরে বলল, তোমাকে স্পর্শ করার সার্টিফিকেট আমি অনেক আগেই পেয়েছি উপমা। তোমার শরীর, মন, মস্তিষ্ক জুড়ে বিচরণ করার অধিকার কেবল ইয়াস রায়হানেরই আছে। ভুলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ। ওটাকে বিয়ে বলে? দয়ালু ইয়াস রায়হান আমাকে বাঁচাতে আমার ভাইয়ার দেয়া দায়িত্ব পালন করতেই কেবল বিয়ে করেছেন। আপনি আমাকে একবারও বলেছেন আমার ভাইয়া হসপিটালে পড়ে আছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে? তাও আপনার জন্য বলেছেন আমাকে? হাতের বাঁধন আগলা হয়ে এলো ইয়াসের। পিছিয়ে গেল কয়েক পা। এসব কথা উপমা জানলো কি করে? তবে কি ইয়ানার সাথে ফোনে বলা কথাগুলো সব শুনে নিয়েছে উপমা? মেয়েটা কি এসবের জন্যই রাগ করে আছে ওর উপর? কিভাবে বোঝাবে উপমাকে কৌশিকের সাথে এমনটা হোক তা কখনোই চায়নি ইয়াস। ইয়াস তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা কাসফিয়ার দিকে। ও দরজা দিয়ে বেরিয়ে যেতে নিলেই আবারও হাতটা ধরে নিল ইয়াস। এক টানে এনে ফেললো নিজের বুকে। শরীর কাঁপছে ইয়াসের। কেমন অস্থির অস্থির লাগছে, ভয় হচ্ছে মনের মধ্যে। উপমা কি ছেড়ে চলে যাবে তাকে? ইয়াস যে মরে যাবে তাহলে? উপমাতেই যে ইয়াসের সব ভালোবাসা, ভালো লাগা, দুর্বলতা বুঝতে দিল না তা। চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো কাসফিয়াকে, কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। আপনার সাথে থাকলে চোখের সামনে আপনাকে দেখলে দম বন্ধ লাগছে আমার। ইয়াস বাঁকা হেসে উপমার কোমর চেপে ধরে শক্ত করে। চোখ মুখে রাগ নিয়ে বলল আবারও, দম আটকে মরে গেলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে উপমা। আমার থেকে ভুলেও পালাতে চাইবে না, জানে মেরে ফেলবো তোমাকে।
নিজেকে সারানোর জন্য ছটফট করছে কাসফিয়া। ইয়াশ এক সময় নিজেই ছেড়ে দিল ওকে। পালাতে চাইলে নিজের শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় বসালো কাসফিয়ার নরম তুলতুলে গালে। ছলছল চোখে ইয়াশের মুখ পানে তাকালো কাসফিয়া। বুঝলো ইয়াশ হয়তো বিরক্ত ওর প্রতি, তাই তো অমানুষের মতো চর মারল গালে। ইয়াশ এভাবে মারতে পারলো তাকে ভেবেই চোখের কোণে পানি জমছে কাসফিয়ার। এই ইয়াশকে পুরোপুরি অজানা লাগছে ওর। ইয়াশ গম্ভীর একটা, সে জানে মাঝে মধ্যেই ধমক দিয়ে উঠে ভুল করলে, কিন্তু এমন আচরণ এত কঠোর কি ইয়াশ কেবল কাসফিয়ার প্রতি? রাগে রুমের জিনিসপত্র সব এক এক করে ভেঙে ফেলছে ইয়াশ। বাড়ির লোকজন সবাই এসে দাঁড়িয়েছে ওদের দরজার সামনে। কি হয়েছে বুঝতে পারলো না কেউই, তবে কারোই এটা বুঝতে বাকি নেই কাসফিয়ার সাথেই কোনো ঝামেলা হয়েছে ইয়াশের। সুফিয়া বেগম রুমে ঢুকলেন ইয়াশের। পরিস্থিতি সামাল দিতে নিজের সাথে করে নিয়ে গেলেন কাসফিয়াকে। ইয়াশের রাগ তো ওনার জানা, কখন আবার চট থাপ্পড় মেরে বসে মেয়েটাকে। ছেলের রাগ কমলে না হয় নিজেই আবার দিয়ে যাবেন বৌমাকে। দিনের আলো কেটে গিয়ে রাত হয়েছে, চারিদিকে ঢেকে গেছে অন্ধকার। বাইরে তুমুল বর্ষণ শুরু হয়েছে। প্রকৃতি আজ অশান্ত হয়ে উঠেছে হুট করেই। কাসফিয়া আর ইয়াশের মান অভিমানের পালা শেষ হয়নি এখনো। আজকেই সব ঠিকঠাক করে এসেছে ইয়াশ, সে ফিরে যাবে নিজের কাজের জায়গায়। পরিচিত দেশটাকে এখানে সব কিছুই বিরক্ত লাগছে ওর। ইয়াশ নিজের রুমেই যাচ্ছিল, মায়ের রুমটার দিকে চোখ যায় তখন। রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে দরজা খোলা দেখে ভাবলো কি হয়েছে। ইয়াশ আস্তে আস্তে রুমে ঢুকেই বিছানায় ওর আম্মুর পাশে শুয়ে থাকা কাসফিয়াকে দেখলো। কি যেন হলো ইয়াশের। উপমার ঘুমন্ত মায়াবী মুখশ্রী খুপু করে টানছে ওকে। বারবার গোলাপি অধৈর্যরা ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করছে নিজের। ইয়াশ এগিয়ে গেল কাসফিয়ার কাছে, কোলে তুলে ওকে নিয়ে গেল নিজের রুমে। কাসফিয়াকে বিছানায় রেখে ওর পুরো মুখে চুমু এঁকে দিল ইয়াশ। মেয়েটাকে আজ খুব করে কাছে পেতে ইচ্ছে করছে ওর। ওকে পুরোপুরি বিলীন করতে ইচ্ছে করছে নিজের মধ্যে। ইয়াশ আস্তে আস্তে কানের কাছে গিয়ে ডাকলো কাসফিয়াকে। উপমা। ঘুমের মধ্যে ইয়াশের গলা জড়িয়ে ধরল কাসফিয়া, বলল স্পষ্ট কণ্ঠে। ইয়াশ হাত ছোঁয়ালো কাসফিয়ার ঠোঁটে, বলল ওকে আবারও। তোমার এই গোলাপ রাঙা ঠোঁট জোড়ার দখল নিতে দিবে আমাকে? কথা বলল না কাসফিয়া, আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল ইয়াশকে। প্রেয়সীর গভীর আলিঙ্গনে পাগল করে দিচ্ছে ইয়াশকে। কোনো কিছু না ভেবেই সে আঁকড়ে ধরল কাসফিয়ার অধর। তড়িৎ গতিতে চোখ খুলে তাকালো কাসফিয়া। ইয়াশকে ছেড়ে দিল সে। বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইল নিজের থেকে। বাদ মানল না ইয়াশ। আরো গভীর হলো ওর চুম্বন, ওর হাতের স্পর্শ। এক সময় কাসফিয়াও কি যেন হলো, ছেড়ে দিল নিজেকে ইয়াশের হাতে। কাসফিয়া পুরো শরীর জুড়ে রাজত্ব চালাচ্ছে ইয়াশ, কখনো গলায় কখনো আবার ঠোঁটে মুখ ডোবাচ্ছে নিজের। ইয়াশের ঠোঁটের স্পর্শে পাগল হওয়ার অবস্থা কাসফিয়ার। খামচে ধরছে ইয়াশের মাথার এলোমেলো চুলগুলো। পরনে থাকা শাড়ির আঁচল ধসে পড়ছে, কখন খেয়াল নেই সেদিকে। ইয়াশের গায়ের শার্টটাও গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। দুজনে মিলে হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। চোখ খুলে তাকাতেই পাশে শুয়ে থাকা ইয়াশের ঘুমন্ত মুখশ্রীর নজরে আসলো কাসফিয়ার। পরম যত্নে তাকে আগলে রেখেছে নিজের বাহুডোরে। ইয়াশের উসখুস চুল, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি ওর সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে আরো। কাসফিয়া হাত ছোঁয়ালো ওর পুরো মুখে। ইয়াশ নড়ে চড়ে উঠতেই চোখ বন্ধ করে নিল কাসফিয়া। কাল রাতের কথা মাথায় আসতেই লজ্জায় লাল হলো ওর পুরো মুখ। কিছুক্ষণ না যেতেই মনে পড়ল কাসফিয়ার ইয়াশের ফোনে বলা কথাগুলো। কৌশিকের অ্যাক্সিডেন্টের কারণ সে নিজে। করুণা দেখাতেই কি তবে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তাকে? ছাদে তখন রোহির সাথে ইয়াশকে ওভাবে দেখে রাগ হয়েছিল কাসফিয়ার। সব কিছু ভুলে গেলেও ওই ঘটনাটা কি করে ভুলবে? ইয়াশ ভালোবাসেনি কাসফিয়াকে, তার মন জুড়ে তো রোহি আছে। নিজের গায়ের দিকে তাকাতেই পরনে থাকা ইয়াশের শার্টটা চোখে পড়ল ওর। রাগ হলো নিজের উপরেই। কি করে বসছে এসব?
কাসফিয়া উঠে বসলো হুট করেই। ইয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে নামতে যাবে তখনই ওর হাতের কবজিতে টান পড়ল। ইয়াস এক টানে কাসফিয়াকে নিয়ে এলো নিজের বুকে, শক্ত করে জড়িয়ে ধরলো আগের মতো করে, বলল গম্ভীর কণ্ঠে, পালাতে চাইছো আমার থেকে? নিজেকে ইয়াসের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল কাসফিয়া। না, সারা জীবনের মতো ছেড়ে যেতে চাইছি আপনাকে। কাসফিয়াকে বিছানায় ফেলে ওর দিকে কিছুটা ঝুঁকলো ইয়াস, শক্ত হাতে চোয়াল চেপে ধরে বলল, কি বললে আবার বলো, আমি শুনিনি। ইয়াসের চোখগুলো যেন লাল লাল হয়ে আছে, চেহারায় রাগের আভাস। একটু হলেও তো ইয়াসের রাগের সাথে পরিচিত সে। ভয়ে চুপ করে রইল কাসফিয়া, কথা বলল না আর। ইয়াসের কি যেন হলো, সব ভুলে ঠোঁট ছোঁয়ালো কাসফিয়ার ঠোঁটে। ওর মাথায় এলোমেলো চুলগুলো খামচে ধরল কাসফিয়া। ইয়াসের রাগ হলো আচমকাই। কাসফিয়ার কিছুক্ষণ আগে বলা কথাগুলো বারবার মনে পড়ছে ওর। প্রচণ্ড রাগে ইয়াসের চুমুর জায়গায় কামড় বসালো কাসফিয়ার কাপা কাপা পাতলা ঠোঁটে। ঠোঁটের তীব্র জ্বলনি আর ব্যথায় কাসফিয়া নিজের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল ইয়াসের বুকে। শক্তপোক্ত শরীরে ইয়াসের শক্তির সাথে পেরে উঠল না কাসফিয়া, হার মারল সে। পুরো শরীর জুড়ে ইয়াসের ঠোঁটের ছোঁয়ায় নুয়ে পড়ল লজ্জাবতী পাতার ন্যায়। ঘুম ভাঙতেই আশেপাশে তাকিয়ে দেখলো ইয়াস কাসফিয়া নেই পুরো রুমে কোথাও। ভাবলো হয়তো ওয়াশরুমে গিয়েছে, দ্রুত গিয়ে দেখলো ওখানেও নেই কাসফিয়া। মাথাটা কেমন করছে ইয়াসের, তখনই কি একটু বেশি মিসবিহেভ করে ফেলেছে ওর সাথে? এই হলো ইয়াসের সমস্যা, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে। অতিরিক্ত রাগে ভুলভাল কাজ করে বসে সে, পরে আবার নিজেই আফসোস করে। শার্টের হাতা গুটাতে গুটাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে ইয়াস। সুফিয়া বেগম টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করছিল ছেলের জন্য। ওকে দেখা মাত্র জিজ্ঞেস করলেন, বৌমা কোথায় ইয়াস? সকাল থেকে দেখছি না মেয়েটাকে। কপালে ভাঁজ পড়ল ইয়াসের। কাসফিয়া কি তবে বাড়িতে নেই? ছেলের উত্তর না পেয়ে আবারও বললেন সুফিয়া বেগম, কি হলো বলছিস না যে? কি এত ভাবছিস? কিছু না আম্মু, আমি যাচ্ছি। যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ তুমি? কথা বলল না ইয়াস, চুপচাপ চলে গেল বাড়ি থেকে। আনোয়ার সাহেব এসে দাঁড়িয়েছে স্ত্রীর পাশে। ছেলের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। ভাবলেন মনে মনে, নিজেদের ভুলেই কি ছেলেটা আজ এত দূরে সরে গেল ওনাদের থেকে? আফসোস হয় আনোয়ার সাহেবের। ইয়াস তো এতটা গম্ভীর, এতটা কঠোর ছিল না কোনো কালেই। পড়াশোনার জন্য ছেলেকে বাহিরে পাঠানোটাই কি তবে কাল হলো ওনাদের জন্য? কাসফিয়ার কাজে অতিষ্ঠ ইয়াস না বলে বাড়ি থেকে চলে গিয়েছিল কিছুক্ষণ আগেই। ইয়াস আবার খুঁজে নিয়ে এসেছে ওকে। কাসফিয়াকে খুঁজে না পেয়ে গাড়িটা নিয়ে বের হয়েছিল, তখন আবার আশেপাশে তাকে খুঁজছিল তার উপমাকে। চোখ মুখে চিন্তার ছাপ ইয়াসের। যে কেউ দেখলেই বলে দিবে ভালো নেই সে। একটা খোলামেলা জায়গায় এনে গাড়িটা দাঁড় করিয়েছে ইয়াস। দেখলো লোকজন সব জড়ো হয়েছে এক জায়গাতে, মনে হলো অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব নিয়ে মাথা না ঘামিয়ে কাসফিয়াকে খুঁজতেই ব্যস্ত হয়ে পড়লো ইয়াস। কয়েকজনকে ওর ছবি দেখালো, কিন্তু কেউই দেখেনি কাসফিয়াকে। মাথাটা ঘুরছে ইয়াসের, অন্ধকার লাগছে চারিপাশ। কোথায় খুঁজবে সে তার উপমাকে? কয়েকটা লোক হেঁটে যাচ্ছে আর বলছে, মেয়েটার বয়স খুব কম, 17 কি 18 হবে। এই বয়সেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো মেয়েটাকে। আহারে জীবন। অন্য লোকটাও ওনার কথার উত্তরে এমন কিছু বলল, কিছু মুহূর্তের জন্য মাথাটা কেমন করছিল ইয়াসের, দম বন্ধ লাগছিল ওর। চিন্তিত হয়ে সামনে গিয়ে দাঁড়ালো লোক দুটোর, জিজ্ঞেস করলো ওনাদের, মেয়েটা দেখতে কেমন? লোক দুটো একজন অন্যজনের মুখ চাওয়াচাওয়ি করে উত্তর দিল ইয়াসের কথার। মুখটা পুরো তেতলে গেছে বাবা, চেহারা কেমন কিছুই বোঝা যাচ্ছে না। তবে মেয়েটার পরনে নীল রঙের শাড়ি, সাজসজ্জায় মনে হলো সে বিবাহিত। কয়েক পা পিছিয়ে গেল ইয়াস, খামচে ধরল নিজের মাথার চুল। এই ঠান্ডার মধ্যেও ঘেমে নিয়ে একাকার অবস্থা ওর। লোক দুটো বুঝলো না কিছুই, জিজ্ঞেস করলো কি হয়েছে। কাউকে উত্তর না দিয়ে ইয়াসে ছুটে চললো অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গাটাতে। লোকজন ঠেলে ভেতরে ঢুকলো সে। প্রথমে মনে হলো মেয়েটা তার উপমায়,
কথাটা ভেবে আবার নিজেই নিজেকে বোকা দিয়ে বলল, না না, এটা হতে পারে না। মেয়েটার হাতের দিকে তাকালে বুঝতে পারলো ইয়াস মেয়েটার গায়ের রং শ্যামলা, উপমা তো ফর্সা। তাছাড়া এটা ইয়াসের উপমা হতেই পারে না। ওর কিছু হলে যে ইয়াস মরে যাবে, ওর বুকের বাম পাশে চিনচিন ব্যথা সৃষ্টি হবে। ইয়াসের চলে আসলো ওই জায়গা ছেড়ে, ভাবলো এবার পুলিশ স্টেশনে যাবে। আকাশে মেঘে ডাকছে, হয়তো বৃষ্টি আসার জানান দিচ্ছে। আকাশ পানে তাকালো ইয়াস, বুকের বাঁ পাশটায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, তুমি কোথায় হারিয়ে গেলে উপমা? আমার এখানটায় যে খুব ব্যথা করছে। কি করে সারাবো এই ব্যথা? কি করে কাটাবো তুমি নামক শূন্যতা? চোখ বন্ধ করে শ্বাস ফেলো ইয়াস। পা বাড়াবে গাড়িতে ওঠার জন্য, তখনই রাস্তার ওপাশে চোখ গেল তার নীল শাড়ি পরিহিত এক মেয়ে বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। গাছের ফুলগুলোর দিকে তাকে মুসকি মুসকি হাসে আর কি যেন ভাবছে। মনটা এবার শান্ত হলো ইয়াসের, কিন্তু তার উপমাকে পেয়ে খুশি হওয়ার বদলে তরতর করে রাগ বাড়ল ওর। কাছে গিয়ে কাসপিয়ার হাত ধরে হির হির করে টেনে নিয়ে গেল গাড়িতে। বাড়িতে এসেও ধমক দিয়েছে বেশ কয়েকটা। সুফিয়া বেগম দেখছিলেন ছেলের বৌমার ঝগড়া, কিছু বলতে গেলেই ইয়াস থামিয়ে দিল ওনাকে। কাসপিয়া তর্ক করছিল ইয়াসের মুখে মুখে, এক তো করেছে তার উপর এত গলাবাজি। রাগ হলো ইয়াসের, আর একবার কাসপিয়ার গালে চর বসাতে গেলেই ফুপিয়ে কান্না করে উঠল সে। ওর গাল দুটো এমনিতেই লাল হয়ে আছে ইয়াসের শক্তপোক্ত পুরুষালী হাতের পরপর কয়েকটা থাপ্পড় খেয়ে। কাসপিয়ার পাক নামোর জন্য দু গালে চর পড়েছে বেশ কয়েকটা। লোকটার প্রতি প্রচন্ড রাগ জমেছে কাসপিয়ার, গভীরভাবে অমানুষের মতো গায়ে তুলছে ওর। সারাদিনে একবারও কথা বলেনি ইয়াসের সাথে, আর কখনো কথা বলবে না বলেই ঠিক করেছে। একবার ফিরিয়ে নিয়ে এসেছে তো কি হয়েছে, সে আবার চলে যাবে। এই বাড়িতে ইয়াসের সাথে থাকার থেকে ভালো গলায় দড়ি দিয়ে মরে যাবে। কথাগুলো ভাবছে আর কান্না করছে কাসপিয়া। দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙলো ওর। তাকে দেখলো রোহি দাঁড়িয়ে আছে দরজার সামনে। রোহিকে দেখেই কালকের ঘটনাটা মনে পড়ে গেল আবার। ওকে ভেতরে আসতে না বলে বসে রইল ওভাবেই। রোহি বুঝলো কাসপিয়া রেগে আছে কোনো কারণে, নিজেই রুমে ঢুকে বসলো ওর পাশে। বলল কাসপিয়াকে, তুমি কি আমার উপর রাগ করেছো কাসপিয়া? চোখের পানি মুছে নিল কাসপিয়া। নিজেকে শান্ত করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল রোহিকে, না তো, আমি তো রাগ করেছি নিজের ওপর, নিজের ভাগ্যের ওপর। মুস্কি হেসে বলল রোহি, ইয়াস তোমারই কাসপিয়া। ও হৃদয়ের যত্ন করে উপমা নামটাই তো খোদাই করে রেখেছি। কি ভাবছো এগুলো আমার কথা? এগুলো হলো ইয়াসের কথা। ইয়াস তোমাকে ভালোবাসে, বুঝতে পারছো তুমি কতটা ভাগ্যবতী? ভাগ্যের দোষ দিয়ে ভুল করো না মেয়ে। কাসপিয়া নিশ্চুপ রইল, কেবল তাকিয়ে রইল রোহির মুখ পানে। মেয়েটার মুখে হাসি, অথচ ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সামনের মানুষটা হয়তো জানেও না এটা। কাসপিয়ার চুপ থাকা দেখে আবারও বলল রোহি, আমি যাকে খুব করে চাইতাম তুমি তাকে অবজ্ঞা করে দূরে ঠেলে দিও না কাসপিয়া। তুমি তো ভাগ্যবতী, ইয়াসের উপমা তুমি। নিজের মনেকে কিছুটা শান্ত করে কাসপিয়া প্রশ্ন করল রোহিকে, আগে চাইতে এখন চাও না বুঝি? ছলো ছলো চোখ জোড়া নিয়ে রোহি তাকিয়েছে কাসপিয়ার মুখ পানে। কান্না আটকে রাখতে ব্যর্থ হচ্ছে সে। নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না কাসপিয়ার সামনে, তাই উঠে চলে গেল দ্রুত। সময়টা সন্ধ্যা, বাহিরে আবহাওয়া তেমন ভালো না। কিছুক্ষণ পরপরই আকাশে মেঘ ডেকে বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টির পানিতে ভিজে বাড়ি ফিরছে ইয়াস। কাসপিয়া বসে আছে বিছানায়। ইয়াসের অবস্থা দেখে টাওয়ালটা বের করে দিল ওকে। ইয়াস টাওয়ালটা না নিয়ে চোখ রাঙিয়ে তাকালো কাসপিয়ার দিকে। মুখ ভেঙচি কেটে কাসপিয়াও চলে গেল, টাওয়ালটাকে মেঝেতে ছুঁড়ে ফেলে। ইয়াস রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে কাসপিয়ার দিকে। আবারও ঝামেলা হতে পারে ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছে কাসপিয়া। হঠাৎই টান পড়লো হাতের কবজিতে। ইয়াস ওকে টেনে তুললো, বলল রাগ দেখিয়ে, বেরিয়ে যাও। কাসপিয়াও রেগে মেগে বলল ইয়াসকে, গিয়েছিলাম তো, নিয়ে এসেছেন কেন? আমি নিয়ে আসতে বলেছিলাম আপনাকে? আমার ইচ্ছে হয়েছিল তাই নিয়ে এসেছিলাম, এখন ইচ্ছে করছে তাই যেতে বলছি। চলে যাও তুমি। ঠিক আছে, যাচ্ছি। কাসপিয়া চলে যাচ্ছিল রুম থেকে। দরজার বাইরে পা রাখবে তখনই ইয়াস এক টানে ওকে নিয়ে এলো নিজের কাছে। রেগে বলল, কার কাছে যাবে? বিপদে পড়লে আমি ছাড়া আর কেউ বাঁচাতে আসবে না কিন্তু। মরে গেলেও আমি আর আপনার সাহায্য নিব না।
কথাটা বলে এক ঝটকায় ইয়াসের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়েছে কাসফিয়া। বেরিয়ে গেছে রুম থেকে। নিচে নেমে সদর দরজা খুলে বাইরে পা রেখেছিল মাত্রই কিছু দূর যেতেই প্রকৃতির তাণ্ডব দেখে ভয় পেল সে। শরীরের শাড়িটা ভিজে গেছে এতক্ষণে। কাসফিয়ার মনে হলো জেদ করে বাড়ি থেকে বেরোনো ঠিক হয়নি ওর। আজকের দিনটা থেকে কালকেই না হয় চলে যাবে। আবারও বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে। প্রথমে ভাবলো ইয়াশ তাকে নিতে এসেছে, কিন্তু মুখ তুলে যখন তাকালো সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখতে পেল কাসফিয়া। মনে পড়ে গেল সেদিনের কথা। ভয়ে কয়েক পা পিছু হাঁটলো সে। ঈশান বাঁকা হেসে এগিয়ে এলো কাসফিয়ার কাছে, বলল ওকে,